সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি জান্নাতুল ফিরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস অন্যান্য শিরোনামগুলো। এবারে বিস্তারিত। ডিসেম্বরের নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে, এমন আশঙ্কা বিএনপির সিনিয়র নেতাদের। তারা বলছেন রাজনৈতিক, সামাজিক ও আবহাওয়া কোনো কিছুই এপ্রিলে নির্বাচনকে সমর্থন করে না। আর এমন প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ডিসেম্বরের নির্বাচনের পক্ষের দলগুলোর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে পরবর্তী করণীয়। নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এপ্রিলের প্রথমার্ধে হতে পারে জাতীয় নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পরপরই উত্তপ্ত রাজনীতির মাঠ। এই সময়সূচির বিরোধিতা করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এপ্রিল মাসের আবহাওয়া ও রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের উপযোগী নয়। এমন প্রেক্ষাপটে রোববার নিউজ 24-এর কাছে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আর বর্তমান সরকারের অধীনে প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় প্রকাশ করেছেন স্থায়ী কমিটির অপর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে চেয়েছে, তাহলে কার স্বার্থে এই নির্বাচনটা এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে? আর এই লোকগুলোর স্বার্থ যদি অক্ষুণ্ণ থাকে, অব্যাহত থাকে, তাহলে তো আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে কিনা বর্তমান সরকারের অধীনে, এটা তো একটা প্রশ্ন থেকে যায়। অন্তর্বর্তীকালীন সরকার তার কাজ হল নির্বাচন করা, তো অলরেডি 10 মাস পার হয়ে গেছে, তো ডিসেম্বরেই তো 18 মাস। উনি যখন ক্ষমতায় আসেন তখন বলছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন দেবে। সেই জন্য আমরা ডিসেম্বর নির্বাচন ডিসেম্বর হচ্ছে একটা নির্বাচনের জন্য সবচেয়ে ভালো সময়। এপ্রিল মাসে হলে যে প্রখর গরম, তাপ, তারপরে ঝড় বাদল সব মিলিয়ে এটা একটা প্রাকৃতিকভাবে একটা সুস্থ সময় না। ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, ডিসেম্বরে নির্বাচন আয়োজনের পক্ষের দলগুলোর সঙ্গে শিগগিরই আলোচনায় বসবে বিএনপি। এরপরই ঠিক করা হবে পরবর্তী করণীয়। দল যারা আছে তাদের সবার সাথে, জামাত বাদে সবার সাথে আমরা আলোচনা করব। যারা সাপোর্ট করছে তাদের ছাপ বাদে যারা আছে তাদের সাথে আলোচনা করব। আলোচনা করে আমরা পরবর্তী কি প্রোগ্রাম হবে সিদ্ধান্ত নেব। বিএনপি নেতারা জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন। 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত এদেশের মানুষের স্বার্থেই ডিসেম্বরে নির্বাচন দেওয়া উচিত বলে মনে করেন তারা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের নির্বাচনে অন্য কোনো দেশের হস্তক্ষেপ করুক তা কাম্য নয়, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার দুপুরে মৌলভীবাজারের কুড়াউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, জামায়াত সুন্দর ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না জামায়াত। সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামির আলী সহ অন্যান্যরা। আমরা আশা করব যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। কোনো দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক কোনোভাবেই নির্বাচন, এটা আমাদের কামনা না। যেমন আমরাও কোনো দেশে কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না, আমরা সবাইকে বন্ধু হিসাবে দেখতে। 4 দিনের যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে সোমবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে তাকে। তবে এই সফরে গুরুত্ব পাবে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী রোডম্যাপ ঘিরে বিএনপির আস্থা ফেরাতে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক হলে লাভবান হবে বাংলাদেশের রাজনীতি, জানাচ্ছেন প্রমা চৌধুরী। 10 জুন থেকে 13 জুন পর্যন্ত যুক্তরাজ্যের সফরে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ইউরোপ সফর। সরকারি এই সফরে তিনি 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে অংশ নেবেন। 12 জুন তিনি দেখা করবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে।
এই সফরে পাচার হয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধার নিয়ে আলোচনা পাবে অগ্রাধিকার বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা ধরনের গুঞ্জন। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। মাননীয় প্রধান উপদেষ্টা যাদের সাথে মিটিং বা সভা বা বৈঠক হতে পারে বা মানে অডিয়েন্স হতে পারে, আমি বিস্তারিত জানিয়েছি। আমরা আসলে কোনো কিছুই লুকাছাপা করি নাই, সুতরাং আমার কাছে অন্ততপক্ষে এই বিষয়ে কোনো তথ্য নেই। সরকার ও বিএনপির মধ্যকার নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ নিয়ে মতপার্থক্যের এই প্রেক্ষাপটে এমন বৈঠক হলে তা দেখা হবে রাজনীতির অংশ হিসেবে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। বিএনপির নির্বাচন চাওয়াটা খুবই যৌক্তিক, মানে কোনো এর মধ্যে লুকোচুরির কোনো কিছু নেই। তো এখন রাজনীতির অংশ হিসাবে দেখা করাটাও অস্বাভাবিক আমি মনে করি না। তবে উভয় পক্ষের ইচ্ছা থাকলে শিডিউল ভেঙেও কূটনৈতিক মঞ্চে আলোচনা হতে পারে ডক্টর ইউনূস ও তারেক রহমানের। অবসান হতে পারে রোডম্যাপকে ঘিরে চলমান বিতর্কের। যত বেশি দেরি হবে জনগণের চিন্তা ভাবনাও কিন্তু পরিবর্তন হতে থাকে। বড় দল হিসাবে আপাতত সে চাইবি, তো এটা অস্বাভাবিক না। এবং কি আলোচনা হবে ওখানে, ওটা যতক্ষণ না হয় ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না। এই সফরে দুই দেশের মধ্যে কোনো চুক্তি সমঝোতা সই না হলেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ টিউলিপ সিদ্দিক। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এমন তথ্য জানায়। এক চিঠিতে এই অনুরোধ জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। চিঠিতে টিউলিপ লিখেন, প্রধান উপদেষ্টার লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ হলে দুদকের অভিযোগের বিষয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 9 জুন লন্ডন সফরে যাচ্ছেন। এবার স্যাফলন পরিচ্ছন্ন শহর আপডেট। ঢাকার 2 সিটির পক্ষ থেকে 9 ঘন্টার মধ্যে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের দাবি করলেও বাস্তবতা ভিন্ন। ঈদের দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত 2 সিটির অলিতে গলিতে দেখা মিলেছে কোরবানির বর্জ্য। স্থানীয়দের অভিযোগ, নানা সংকট থেকে যথেষ্ট বর্জ্য অপসারণ করলেও তা শতভাগ নয়। এমন অবস্থায় দ্বিতীয় দিনের বর্জ্য 6 ঘন্টায় অপসারণের ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর অলিগলিতে বর্জ্য। রোববার রাজধানীর ওয়ারির টিপু সুলতান রোড, সকাল 10টা, গলিতে তখনও বর্জ্য। একই চিত্র ধুলাইখাল সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায়। ব্যাগগুলি দিলে আরো ময়লাগুলো তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে জায়গার মতো রাখলে আরো সৌন্দর্য হইতো। আমি বললাম যে ময়লা ড্রেনটা ক্লিয়ার করলে মনে করেন পানিটা চাচে সবচেয়ে ভালো। বর্জ্য অপসারণের দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, ময়লা ফেলা হয়েছে রাত 10টার পরে। তবে ভিন্নমত স্থানীয়দের। সন্ধ্যা পরে দেওয়ার পরও আমরা গোবরগুলা এবং চাটাইগুলা নেওয়ার চেষ্টা করছি 8টার ভিতরে। তো 8টার ভিতরে আমি ডিক্টারও দিচ্ছি শতভাগ ক্লিয়ার। এরপরে আবার বাসা ভিতরে যে ফ্ল্যাটের ভিতরে যে কিছু আপনার গোবর টোবর ছিল এগুলো বের করছে, রাস্তায় রাখছে। অল্প নিয়ে ফালাতে গেছে যতটুকু বল যাতে চাপা সেট করে যতক্ষণ লেগেছে 50% বা 60% যেখানে শতভাগ হয়নি, এই দেখেন ময়লা আবর্জনা দেখা গেছে। সকালে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে আসেন দক্ষিণ সিটির প্রশাসক। বলেন, অভিযোগ খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি দ্বিতীয় দিনের বর্জ্য 6 ঘন্টার মধ্যে অপসারণের ঘোষণা দেন তিনি। 12 ঘন্টায় ক্লিয়ার করার পরে আমি আবার মাঠে এসেছি। আমি এখন সবাইকে নিয়ে ঘুরে দেখব, যদি এরকম কোনো অভিযোগ আসে আমরা সেটা সাথে সাথে অ্যাড্রেস করব। আমাদের কর্মীরা তৎপর রয়েছে। অনেকটা একই চিত্র উত্তর সিটির বেশ কিছু এলাকার। কোরবানির বর্জ্য অপসারণে নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানান 2 সিটির প্রশাসক। এটি একটি চলমান প্রক্রিয়া। আজও ঢাকার অনেক জায়গায় কোরবানি করছে, আমরা জানতে পেরেছি, আমরা টিম কাজ করছে, আমরা ভিজিলেন্ট আছি এবং আগামীকালকেও কিছু কিছু চলবে এবং আনুষ্ঠানিকভাবে আমরা আগামীকালকে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমটাকে সমাপ্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। ঈদের আগে টানা 18 দিন বন্ধ ছিল দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়াও নানা সংকট থেকে কুরবানির বর্জ্য অপসারণে যতটুকু দায়িত্ব পালন করেছে 2 সিটি, তা নিয়ে সন্তুষ্টিও জানিয়েছে নগরবাসী। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ঈদের দীর্ঘ ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা। সড়কে নেই চিরচেনা যানজট, নেই কোটি মানুষের কোলাহল। তাই ঈদের ছুটিতে চলতি পথে ঝামেলামুক্ত যাতায়াতে আছে স্বস্তি।
তবে ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া স্বজনদের জন্য আছে হাহাকার। নগরবাসীরা বলছেন নানা ভাষা সংস্কৃতির মেলবন্ধন রাজধানী ঢাকা সব মানুষকে করেছে আপন। ঈদ উৎসবে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা, নেই চিরচেনা যানজটও। নগরীর প্রধান সড়কে চলতি পথে আছে স্বস্তি, এ যেন কবির চোখে তিলোত্তমা ঢাকা। ঈদের ছুটিতে এবার ঢাকা ছেড়েছেন 50 লাখের বেশি মানুষ। কোটি বাসিন্দার এই নগরী এখন কোলাহল মুক্ত, নীরবতায় আছে জীবনের ছন্দপতন। আমাদের ঢাকা শহরটা ফাঁকা আছে, ফাঁকাই থাকুক, এটাই ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। আমার আম্মারা, আমার বোনরা, আমার ননদ, ওরা সবাই যার যার মতো করে বাড়ি চলে গেছে, তাদেরকে তো মিস করি। ঈদের সময় একটু ফাঁকা থাকে, সেটাই একটু ভালো লাগে। আর ঈদের পরে নানু বাসায় যাওয়াটাই আসলে মেন মজাটা। আমার অনেক খালামণিরা, খালুরা, অনেক মজাই হবে। ঈদের পরের দিনও ঢাকা ছাড়ছেন কেউ কেউ। নগরবাসীরা বলছেন নানা ভাষা সংস্কৃতির মেলবন্ধন রাজধানী ঢাকা সব মানুষকে করেছে আপন। আত্মীয় স্বজন অনেকেই আছে যারা ঢাকায় থাকতেছে না, চলে যাচ্ছে, বন্ধু বান্ধবরা অধিকাংশই চলে যাচ্ছে। এদেরকে ছাড়া তো আসলে ঈদ করাটা অনেক সময় দেখা যায় যে একটু খারাপ লাগে। মানুষজন কম, বাসা বাড়ির জন্য কোনো নিরাপদ নাই, সবকিছু অনেক নীরব। নিরাপত্তা নিয়ে আসলে ওইরকম কোনো প্রবলেম আমরা ফেস করছি না সাধারণ জনগণ। ফাঁকা নগরীর সুরক্ষায় নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা। আমাদের মোট 3টি পর্যায়ে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। একটি ঈদের পূর্ববর্তী সময়, একটি ঈদের সময় এবং একটি হচ্ছে গিয়ে ঈদের পরবর্তী সময়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নিরাপত্তা, পাশাপাশি যে কমিউনিকেশন যেটি রয়েছে সেটি যেন মানে নিশ্চিত এবং যাতে স্বস্তিদায়ক। কোটি মানুষের কোলাহল না থাকায় ঈদ উৎসবের ছুটিতে অনেকটাই একা হয়ে যায় রাজধানী ঢাকা। জীবনযাত্রার ছন্দপতনেও আছে স্বজনদের জন্য হাহাকার। ঈদের টানা ছুটিতে রাজধানীর অধিকাংশ এলাকায় ফাঁকা, চারিদিকে শুনশান নীরবতা, নেই চিরচেনা যানজট কোলাহল, এ যেন এক অচেনা নগরী। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। ট্রেনে ঈদের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতেও মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রোববার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়। সম্প্রতি কোভিড-19 সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগম পূর্ণ এলাকায় মাস্ক পরার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ঈদ বিনোদনের খবর। ঈদের দ্বিতীয় দিনে বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ডে দর্শনার্থীদের ভিড়। আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, টগি ফান ওয়ার্ল্ডে বিনোদন প্রেমীদের ভিড় কেমন দেখছেন? আসলে ঈদের দ্বিতীয় দিন আজ, এবং আপনি জানেন যে পরিবার পরিজনের আসলে যারা রাজধানী ঢাকাতে আসলে ঈদ করছেন তাদের বিনোদনের অন্যতম অনুষঙ্গ কিন্তু টগি ফান ওয়ার্ল্ড। এবং এখানে আমি যে চিত্রটি এখন দেখছি, আমার কাছে যেটি মনে হচ্ছে যে রাজধানীতে আসলে ছোট শিশু কিশোর যারা রয়েছে এবং যারা আসলে অ্যাডাল্ট পার্সনরা অর্থাৎ তরুণ তরুণীরা রয়েছে তাদের প্রায় 90% মানুষ আসলে টগি ফান ওয়ার্ল্ডে। এত ভিড় এবং প্রতিটি রাইড এখানে দেখা যাচ্ছে যে একদম উপচে পড়া ভিড়। এবং যারা আসলে অভিভাবকরা রয়েছেন তারা তো তাদের ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে এসে হাজির হয়েছেন। টোডলার জোন রয়েছে এখানে, যেখানে ছোট বাচ্চা যারা আছে তারা নিজেদের মতো করে ঈদ আনন্দ উপভোগ করছে। এবং অন্যান্য যে রাইডগুলো রয়েছে সেগুলোতেও শিশু কিশোরদের উপচে পড়া ভিড়। রাজধানীতে আসলে যানজট থেকে শুরু করে ব্যস্ততম দিনের মধ্যে এতটুকু আসলে বিনোদনের যে সময়টি পাওয়া যায় সেটি বলতে গেলে ঈদের মধ্যেই আসলে পাওয়া যায়। এবং এবার তো আসলে প্রায় 10 দিন যাবত একটা লম্বা ছুটি পাওয়া গিয়েছে। তো যারা রাজধানী থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে আত্মীয় স্বজনের সাথে ঈদ উদযাপন করছেন তারা তো নিজেদের মতো করে আনন্দ উপভোগ করছেন, কিন্তু রাজধানীতে যারা রয়ে গেছেন তাদের জন্য এই
ইনডোর গেমস যেই জোন সেটি কিন্তু আসলে খুব যেটি বলবো যে শিশু কিশোরদের জন্য কিন্তু দারুণ উপভোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং অভিভাবকরা যারা বলছেন যে স্কুল থেকে শুরু করে তাদের যে চাকরি জীবন এই ব্যস্ত সময়টা থেকে ঈদে আসলে কিছুটা সময় তারা হাতে পান, এই সময়টা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে তারা নিজেদের মতো করে উপভোগ করার চেষ্টা করেন এবং সেই উপভোগের অনুষঙ্গ যখন এমন একটি ইনডোর গেমস জোন হয়ে ওঠে তখন কিন্তু আনন্দটা আসলে বাড়তি আনন্দই আসলে যোগ করে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে টগি ফান ওয়ার্ল্ডের আমি রয়েছি 9 নম্বর ফ্লোরে এবং এটা পুরোটাই আসলে শিশুদের জন্যই বানানো এবং এখানে কিছু গেমস রাইড রয়েছে, সেগুলোতেও কিন্তু যারা শিশু কিশোর রয়েছে তারা কিন্তু তাদের আনন্দটা উপভোগ করছেন। এবং যদি বলা যায় যে 9 তলা থেকে একদম 18 তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে থেকে শুরু করে প্রত্যেকটা গেম জোন কিন্তু শিশুরা থেকে শুরু করে বড়রাও উপভোগ করছেন। এবং যদি বলা যায় একটু বলে রাখাই ভালো যে 9, 10, 11 থাকছে শিশু কিশোরদের জন্য, বাকি ফ্লোরগুলো যারা তরুণ তরুণী রয়েছে বিভিন্ন। সুকন্যা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বসুন্ধরা সিটি টগি ফান ওয়ার্ল্ড থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুকন্যা আমির। নিউজ 24 সংবাদে নিচ্ছে আবার একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। রাজধানীর হাতিরঝিল, চিড়িয়াখানা, সিনেপ্লেক্স সহ সব বিনোদন কেন্দ্রগুলোতেই ছিল প্রচুর মানুষের সমাগম। হাতিরঝিলে খোলা বাতাসে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। আগতরা জানান, ফাঁকা ঢাকাতে শিশু ও পরিবারের সকলে মিলে আনন্দ করতে বের হয়েছেন সকলে মিলে। এদিকে আজ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল চিড়িয়াখানা প্রাঙ্গণ। সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটে এসেছেন পছন্দের প্রাণীদের কাছ থেকে দেখার আনন্দ নিতে। ঈদের দিন দর্শনার্থীর সমাগম কম হলেও ঈদের দ্বিতীয় দিনে পরিবার নিয়ে আসেন অনেকেই। এছাড়া সিনেপ্লেক্সগুলোতেও ছিল দর্শকদের ভিড়। প্রাণী এখানে সবগুলো দেখতে আমার ভালো লাগে। বাঘ, হরিণ সবকিছুই দেখাবো। চিড়িয়াখানায় এসে আমি এখানে অনেক কিছু দেখতে পাবো। কত কিছু দেখলাম, বাঘ দেখলাম, ভালুক দেখলাম। সংবাদে আবার একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবার জানাবো খেলার সংবাদ। 10 জুন এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচকে সামনে রেখে ক্লোজ ডোর অনুশীলন করেছে দুই দল। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানান, সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের দিকেই চোখ থাকবে বাংলাদেশের। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে রবিবার বিকেল 5:30টায় কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেই অনুশীলনে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। খেলাধুলার পরিভাষায় যা ক্লোজ ডোর অনুশীলন। প্র্যাকটিসে আসার আগে সকালে সুইমিং ও জিম সেশনে অংশ নেয় ফুটবলাররা। পরে ফুটবলারদের সাথে টিম হোটেলে মিটিং করেন কোচ হাবিয়ার কাবরেরা। সিঙ্গাপুর ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজেই আছে হামজা জামালরা, জানালেন দলের ম্যানেজার আমের খান। সবাই এখানে এমন না যে কেউ মানে ওয়েট করছে বা কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে, সবাই মিলে একত্রিত হয়ে আসতেছে এবং জিনিসগুলোকে ভাগাভাগি করছে যে ব্যাপারে। সে যে হলো একটা হাসি ঠাট্টার মধ্যে কিন্তু একটা সময় কেটে যাচ্ছে, এগুলো বোরিং নেই, এক্সিলেন্ট। সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা ফাহমিদুল, সোহেল রানাদের দুর্দান্ত পারফরম্যান্সে ভুটানকে 2-0 গোলে হারায় বাংলাদেশ। ভুটানকে হারালেও সিঙ্গাপুরের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষায় দিতে হবে বাংলাদেশ দলকে। তবে জয়ের আশা ছাড়ছেন না আমের খান। আমাদের এই টিম স্কোয়াডে আমাদের যে প্লেয়ারগুলো ইনক্লুড করেছে এবং আমাদের যারা লাস্টলি ছিল টিমে সবাই কিন্তু পারফর্ম করছে। এবং লাস্ট ম্যাচে আপনি যদি দেখবেন সোহেল রানা গোল করেছে, জামাল ভুঁইয়ার ক্রস এবং গোল অ্যাসিস্ট করার পিছে, তো সবাই কিন্তু মানে খুব ডিটারমাইন্ড যে একটা ভালো রেজাল্ট করার জন্য। তো সেই স্কোপ আমি বলবো যে আমাদের যে চ্যালেঞ্জটা আমাদের হয়েছে যে আমাদের যে সাবস্টিটিউট বেঞ্চটা আছে সেটা কিন্তু আরো স্ট্রং হয়েছে, যে আমাদের খেলার মতো সব প্লেয়ারও কিন্তু কিছু সাবস্টিটিউট আছে এবং তারা যে কোনো সময় যে কেউ কিন্তু আমাদের 11-এ খেলতে পারে। অন্যদিকে ঢাকায় অ্যাওয়ে ম্যাচ খেলতে শনিবার রাতে সিঙ্গাপুর দল ঢাকায় পৌঁছেছে। রোববার বিকেলে বাংলাদেশের মতো ক্লোজ ডোর অনুশীলন করেছে সিঙ্গাপুরও। ইকসান ফান্তি, নাকামুরাদের নিয়ে বাংলাদেশ দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছে সিঙ্গাপুরও। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।